বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপির প্রেসিডেন্ট সদস্য আব্দুল্লাহ কাফির রতন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রশ্নটা একটু যেটা দিয়ে শুরু করতে চাই, প্রশ্নটা অনেকেই পছন্দ করবেন না, আমার নিজেরও করতে ভাল লাগছে না, কিন্তু করতে বাধ্যই হচ্ছে এক রকমের বলতে পারেন, এবং অনেকে একমত হবেন, কিন্তু কারোই খুব একটা এই প্রশ্ন আমাদের করতে হবে, এটি চিন্তারও বাইরে। যে 8ই অগাস্ট বা 5ই অগাস্ট, আসলে 5ই অগাস্ট ভালো বলাই ভালো, 5ই অগাস্ট যে বিজয় বাংলাদেশের হয়েছে, বাংলাদেশের জন্য হয়েছে, আসলে শেষ পর্যন্ত আজকে 8 মাস পরে এসে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, কার বিজয় হয়েছে, কিসের বিজয় হয়েছে? মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে। আমরা 5ই আগস্টের বিজয়টা আমাদের জন্য খুব কাঙ্ক্ষিত ছিল, এবং আমরা বহু মত বহু পথ আমরা এক জায়গায় আমরা বলেছি যে কুইট হাসিনার বিদায় হোক। এইটা ছিল আমাদের এই মিলনের মোহনা। কেন্দ্রবিন্দুটা ছিল হাসিনার বিদায়। হাসিনার বিদায়ের পর আমরা আসলে কি করব ওই মুহূর্তে আমি মনে করি আমাদের কারোই প্ল্যানের মধ্যে ছিল না। এবং 8ই আগস্ট পর্যন্ত আপনি মনে করে দেখুন যে বিএনপি 7ই আগস্টে একটি দ্রুত তাড়াতাড়ি করে একটা সমাবেশ করে, যে এই সময় যে সরকারবিহীন অবস্থায় থাকা একটা রাষ্ট্র খুবই বিপজ্জনক, এবং তখন অনেকেই মনে করছিলেন কু হয়ে যেতে পারে, যে রাস্তায় লোকজন থাকা দরকার, এই কবরের নীরবতা দরকার নাই। এবং বিএনপি এই যে সমাবেশটি করে, এটাকে অনেকেই তখন, বিশেষ করে আমাদের কয়েকজন বুদ্ধিজীবী, তারা বলেছেন যে এই কাজটি বিএনপি ঠিক করলো না, বিএনপি জনগণের কাতার থেকে বেরিয়ে গেল, কিন্তু বিপদটা কি হতে পারতো ওটা বলেননি। তো আমি মনে করি 8ই আগস্ট পর্যন্ত যে আমরা পেরিয়ে আসার পরে ওই সময় যে নৈরাজ্য হয় না, এটা জনগণের একটা সফলতা, আমাদের জনগণের যে একেবারেই বহুমাত্রিক ধৈর্য, এটা বলা যায়। কিন্তু 8ই আগস্টে 5ই আগস্টের যে জায়গায় যে বিন্দুতে আমরা ছিলাম, 8ই আগস্ট কিন্তু আমরা সেই বিন্দুতে ছিলাম না। আমরা সেই বিন্দু থেকে প্রত্যেকেই আমরা পৃথক হতে, আলগা হতে, আলাদা হতে শুরু করেছি প্রতিদিনই আমরা। এবং আপনি দেখুন আজকে 8ই আগস্ট, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত কোনো সংস্কারের কথাই ছিল না। কেউ কেউ ছাত্রনেতারা বলেছেন যে তারেক রহমানের সাথে কথা হলো যে একটা জাতীয় সরকার জন্য, তারেক রহমান বলেছেন যে জাতীয় সরকারের প্রয়োজনটা কী। আমরা তারেক রহমানের সাথে এই কথাটা আলোচনায় এনেছিলাম যে আপনি এটা বললেন কেন। তিনি বললেন যে আমি স্পষ্ট বলেছি যে আমাদের উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনা একটি জেনুইন নির্বাচন দিচ্ছে না, ভালো নির্বাচন দিচ্ছে না, শেখ হাসিনার অপসারণের মধ্য দিয়ে একটি ভালো নির্বাচনের পথ উন্মুক্ত হচ্ছে। বাংলাদেশের মানুষের যে জনগণের যে মালিকানা, সংবিধানের 7-1 অনুচ্ছেদ অনুযায়ী সেই মালিকানাটা ফিরিয়ে দেওয়ার পথ যখন উন্মুক্ত হচ্ছে, তখন জাতীয় সরকারের তো প্রয়োজন নাই, আমরা একটা ভালো নির্বাচন করতে পারি। এবং এই জন্য তারেক রহমান প্রথমেই বলেছিলেন যে 90 দিনের মধ্যে একটি নির্বাচন দেন। তখন যে আবহটা, তখন সেটাকে বিভিন্ন ধারায় প্রবাহিত হয়ে এবং একটি সংস্কারের আবহ তৈরি করা হয়। আজকে দেখুন আমি আপনাকে বলি যে কোয়েশ্চনটা এই জায়গায় এসছে যে 9 মাসে আমরা সংস্কার কতটুকু এগিয়েছি। একমাত্র আমাদের বিচার বিভাগ এর মাধ্যমে একটি সংস্কার আমরা অর্জন করতে পেরেছি। বিচার বিভাগ বলেছেন যে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল, যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করে যে আইনটা হয়েছিল, সেই 15th অ্যামেন্ডমেন্টটা বাতিল হয়েছে। এবং 15th অ্যামেন্ডমেন্টটা বাতিল হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকারের পথ উন্মুক্ত হওয়ার জন্য আরেকটি রিট ছিল যে ত্রয়োদশ সংশোধনী, এটা রিভাইভ করা। এই রায়টা গতকাল আমি শুনেছি, আমি আজকে পত্রিকায় দেখি নাই যে গতকালকে ত্রয়োদশ সংশোধনী রিভাইভের রায়টা হয়েছে। তো আমার মনে হয় যদি ত্রয়োদশ সংশোধনী রিভাইভের রায়টা হয়ে থাকে, তাইলে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকার আর কোনো আইনত বৈধতা নাই।
তো সেই ক্ষেত্রে এই সরকারকেই যে ফরম্যাটেই হোক আরেকটি সরকার হতে হবে, সেটা হচ্ছে যে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার হতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে ছোট্ট একটা জিনিস আপনার নজরে আনতে চাই। আপনি যেমন বলেছেন যে আপনার কাছে খুব কোয়েশ্চেনটা আপনার কাছে ভালো লাগে নাই, তারপর আপনি করতে বাধ্য হচ্ছেন। আমার কাছে কোয়েশ্চেনটা করতে, বিষয়টা উত্থাপনে ভাল লাগছে না, তাও করতে হচ্ছে। আপনি দেখুন ডক্টর ইউনূসকে দেখুন। ডক্টর ইউনূস উনি বলছেন যে ছেলেদের যে তোমরা হচ্ছে তারুণ্যের প্রতীক, তার তরুণদের হাতেই দেশ ছেড়ে দিতে হবে, আমি সারা পৃথিবীর মানুষকে বলবো, এবং আমাদের সংস্কারের পথে এগিয়ে যেতে হবে যাতে তরুণরা নেতৃত্ব থাকে। আমার কথা হচ্ছে যে আপনি তো পুরাতন বর্গের মানুষ, তাইলে আপনি এদের একজন তরুণকে দিয়ে চিফ অ্যাডভাইজার দিয়ে আপনি অর্থ নিলেন না কেন? অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন না কেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখুন আমার বিদ্যমান সংবিধানে যতটুকুন আছে ডক্টর ইউনূস কি তা মানেন? নিশ্চয়ই তা মানেন না। আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূস এই পর্যন্ত কয়েকটা দেশ বিদেশে সফর করেছেন তো। শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট স্বৈরাচার, সেও তার রাষ্ট্রপতিকে এসে সে কলন করত এবং সে রিপোর্ট করত। এটা পার্লামেন্টে হয়তো দিত না, পার্লামেন্টে দেওয়ার নিয়ম যে রাষ্ট্রপতির কাছে দিলেই রাষ্ট্রপতি বলেন এটা পার্লামেন্টে দেন, যদি কোনো চুক্তি হয় থাকে, কোনো সমঝোতা হয়ে থাকে। তো আপনি আজ পর্যন্ত দেখেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা বিমস্টেকে গেলেন, যত জায়গায় গেলেন, চায়নাতে গেলেন, যত জায়গায় গেলেন, উনি কি রাষ্ট্রপতির কাছে গিয়ে রিপোর্ট করেছেন? এটা তো রাষ্ট্রপতি কে আছে এটা বিষয় না, আপনি জিল্লুর রহমান কে বিষয় না, আপনি এই অনুষ্ঠানের উপস্থাপক, আপনি এই অনুষ্ঠানের পরিচালক। আপনি যখন বলবেন আমি থামবো, আমি তো থামবো, এটা নিয়ম, এটা থামবো, আমি থামবো জেনেই আমি আপনার এইখানে এসেছি। উনি রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন বিদ্যমান সংবিধানের প্রেক্ষিতে। তো সেই ক্ষেত্রে তিনি আজ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে কোনো রিপোর্ট করেন নাই, এবং তিনি সংবিধান রীতিমতো লঙ্ঘন করে চলেছেন। তো তিনি করবেন সংস্কার, আমাকে বিশ্বাস করতে হবে তার নেতৃত্ব হবে সংস্কার। তিনি বিদ্যমান সংবিধান মানেন না, বিদ্যমান সংবিধানের কোনো ম্যানার্স, এটিকেট এবং কাস্টমস মানেন না, আর তার নেতৃত্ব হবে সংস্কার, আমাকে এটা বিশ্বাস করতে হবে। কোথাকার কোন খলিল আসছে, সাহস কত বড়, আমি সাহসের গণ্য দেই। সব বলে কে কি বললো ওতে কিছু আসে যায় না, সীমান্তের অপারে যারা আছে তাদের সাথে কথা, আমার বাংলাদেশকে তুমি যুদ্ধে জড়িয়ে ফেলবা আর আমার সাথে কথা বলবা না। আমার সম্মতি নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছে ডক্টর ইউনূস খলিলকে কোন মন্ত্রণালয় দিয়েছেন? একবার বলে নিরাপত্তা উপদেষ্টা হলে এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাবে, বসবেন। আবার বলেন তিনি হাই রিপ্রেজেন্টেটিভ, তো হাই রিপ্রেজেন্টেটিভ বলে বসবে কোথায়? পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তো উনি নিজে রাষ্ট্র বুঝেন না, সরকারও বুঝেন না, দলও বুঝেন না ডক্টর ইউনূস। এবং আমার মনে হয় যদি ডক্টর ইউনূস দ্বিতীয় নোবেল, আমি আপনার এখানে অনুষ্ঠানে আরেকটা কিছু আলোচনা শুনেছি, তবে আমি শুনেছি যে আমার দলের নেতা এবং অন্যান্য দলের নেতা যারা জাতিসংঘের মহাসচিবের সাথে আলোচনা করতে গিয়েছিলেন, তিনি বলেছেন ইনফরমালি অফ দ্য রেকর্ডে বলেছেন যে আমরা দেখছি ডক্টর ইউনূস দ্বিতীয় নোবেল প্রাইজ পান কিনা, এই জন্য আপনারা আমাদের বিষয়টা দেখবেন আর ডক্টর ইউনূসকে সহযোগিতা করবেন। আমি জাতিসংঘের মহাসচিবের যে উকালতি, এই উকালতির সাথে সাথে আমি বলছি যে বাংলাদেশ কোনো বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে, এবং ডক্টর ইউনূস আমাদের দ্বিতীয় মেয়াদে নোবেল পাওয়ার জন্য কোন জায়গায় যে নিয়ে যাবেন। আমাদের যেমন হাইকোর্টের বিচারপতিরা, আপনি খেয়াল করবেন, বিচারপতি হওয়ার পরেই প্রথম উনি লোভে পড়েন ওনারটা যেন স্থায়ী হয় 2 বছরের মধ্যে, স্থায়ী হওয়ার পরেই লোভে পড়েন অ্যাফিলিয়েট ডিভিশনে যাবেন, অ্যাফিলিয়েট ডিভিশনে যাওয়ার পরেই লোভে পড়েন চিফ জাস্টিস হবেন, চিফ জাস্টিস হওয়ার পরেই লোভে পড়েন যে রিটায়ারমেন্টের পরে যেন একটা বড় চাকুরি রেডি থাকে তো আইন কমিশনে। তো আমার তো মনে হয় ডক্টর ইউনূসকে এই লোভে পেয়েছে যে উনি দ্বিতীয় একটা নোবেল প্রাইজ পাবেন, নাকি উনি জাতিসংঘের মহাসচিব হবেন। এবং এইটার জন্য কি ডক্টর ইউনূস বাংলাদেশকে ফিলিস্তিন হওয়ার দ্বার প্রান্তে বসাবেন কিনা, এবং বাংলাদেশের বুক চিরে আরেকটি ইসরায়েল বানাবেন কিনা, এক আল্লাহ জানে। জি, মিস্টার আব্দুল্লাহ কাফির রতন। ধন্যবাদ। আমরা 5ই আগস্ট যে করলাম,
জুলাই গণ অভ্যুত্থান করলাম, সেই সময় তো কোনো নির্দিষ্ট কোনো মতাদর্শের অধীনে বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অধীনে বা নির্দিষ্ট কোনো নেতৃত্বের অধীনে আমরা এই জুলাই গণ অভ্যুত্থান করি নাই। জুলাই গণ অভ্যুত্থানের একটা প্রধান, একমাত্র, আমি বলব প্রধান না বলে একমাত্রই বলা উচিত, লক্ষ্য ছিল যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের পতন, তাকে উচ্ছেদ করা এবং শেখ হাসিনাকে উচ্ছেদ করা। সেই প্রেক্ষিতেই কিন্তু ডানপন্থী চিন্তা, বামপন্থী চিন্তা, মধ্যপন্থী চিন্তা, নানা জাতীয় চিন্তা হলো, যারা সমর্থক, যারা কর্মী, যারা শুভানুধ্যায়ী, যারা সমর্থক, তারা সবাই কিন্তু রাজপথে নেমে এসেছিল। আবার এমন কোনো মতাদর্শের সঙ্গেও নাই, শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানের সময় যেই হত্যাকাণ্ড ঘটেছে, যেই নিষ্ঠুর হত্যাকাণ্ডগুলি ঘটেছে, সেইগুলি থেকে প্রেরিত হয়ে, তাড়নাপ্রাপ্ত হয়ে অনেক সাধারণ মানুষ হলো রাজপথে নেমেছে। এই যে যেমন ধরেন শ্রমজীবী মানুষরা যে জীবন দিল, এই যে 200-250 শ্রমিক জীবন দিল, 24 জন, শুধু ঢাকা শহরে 24 জন রিক্সা শ্রমিক জীবন দিল, হ্যাঁ, শিশুরা 3 বছরের শিশু সে জীবন দিল। তাদের সঙ্গে তো কোটা ব্যবস্থার বা বিসিএসের চাকরির কোটার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। তারা তো এই নিষ্ঠুরতার প্রতিবাদ করতে এসে জীবন দিয়েছিল। এখন 5ই আগস্টের পরে এটা সবচেয়ে বড় ব্যর্থতা হয়েছে। এটা আমি 90-এর গণঅভ্যুত্থানের পরেও, যারা আমরা 90-এর গণঅভ্যুত্থানের কর্মী ছিলাম, এখানে আমরা 3 জনই 90 গণঅভ্যুত্থানের কর্মী ছিলাম, সেই সময়েও যারা এই আন্দোলনটাকে লিড করেছিল, তারা ক্ষমতা না নিয়ে একদল আন্দোলন বহির্ভূত মানুষের কাছে এই ক্ষমতাটা দিয়ে দিয়েছিল। ফলে আন্দোলন যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিটটা তারা ধারণ করতে পারে নাই। এখন এটা তো সত্য, কঠোর সত্য, যে আন্দোলনের সময় আন্দোলনের পক্ষে সরাসরি অথবা প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে কোনোভাবেই ডক্টর ইউনূস যুক্ত ছিলেন না। তিনি ছিলেন কোথায়? তিনি ছিলেন হলো ফ্রান্সে। তিনি অলিম্পিক উদ্বোধন করছিলেন, তাকে ডেকে এনে ক্ষমতা দেওয়া হয়েছে। তো উনার সম্পর্কে বলা হয় যে এই আগের মুহূর্তটাতে ওনার সরকার কর্তৃক নানা ধরনের নিপীড়ন, নির্যাতন শিকার হয়েছেন। ঢাকা জজ কোর্টে গেছেন, তাকে 7 তলায় ওঠানো হয়েছে, বা শ্রম আদালতে গেছেন, লিফট বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে মানে হেঁটে উঠতে হয়েছে। সেগুলি ওই নিপীড়ন তার বিরুদ্ধে হয়েছে, এটা আমরা সেই সময় নিন্দা করেছি। কিন্তু এই যে 36 দিনের যে মুভমেন্টটা হলো, 36 দিনের যে লড়াইটা হলো, সেই যদি 36 দিনের কথা বলি, তার আগে যে 15.5 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল, বামপন্থী বলেন, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলি যে প্রেক্ষাপটটা তৈরি করেছিল, সেটা তো নিশ্চয়ই একটা বড় ধরনের প্রেক্ষাপট তৈরি করেছিল। 23 সালের অক্টোবরে বিএনপি বিশাল একটা সমাবেশ করার চেষ্টা করেছিল, কীভাবে নিষ্ঠুরতার সাথে তাকে ভেঙে দেওয়া হয়েছিল সেটা সবাই প্রত্যক্ষ করেছে। আমরা সিপিবি, কমিউনিস্ট পার্টি, আমাদের বাম গণতান্ত্রিক জোট, আমরা মিছিল করলে সেই মিছিলের উপর আক্রমণ হয়েছে। তো ওইগুলি তো ছিল, কিন্তু এই 36 দিনে যাদের কোনো প্রত্যক্ষ সম্পৃক্ত ছিল না, আজকে বলেন যিনি আমাদের শিল্প উপদেষ্টা হয়েছেন, বাণিজ্য উপদেষ্টা হয়েছেন, তার কি সম্পৃক্ততা ছিল? তিনি তো একজন ব্যবসায়ী, তিনি শেখ হাসিনার আমলেও ব্যবসা করেছেন, তার আগের আমলেও ব্যবসা করেছেন, তার তো কোনো সম্পৃক্ততা ছিল না। অনেকেরই আছে, এখানে 2-4 জন ছাড়া বাকি কারোই কোনো সম্পৃক্ত ছিল না। আবার শেখ হাসিনার সময় যারা সচিব ছিলেন, তারাও এখন এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন। ফলে যেই লক্ষ্য নিয়ে এই 36 দিনের গণঅভ্যুত্থানটা হয়েছিল, সেই জায়গায় কিন্তু এখন দেশটা নাই। এবং 5ই আগস্টের পরে প্রত্যেকটা মতাদর্শ, রাজনীতি, চিন্তা, দল তাদের নিজস্ব পজিশন তৈরি করার চেষ্টা করছে। এবং যারা পৃষ্ঠপোষকতা পেয়েছে, দেন ছাত্ররা উপদেষ্টা মণ্ডলীতে আছে, আবার উপদেষ্টা মণ্ডলীতে না থেকেও একটা দল নানাভাবে প্রশাসন, বিশেষ করে শিক্ষা প্রশাসনের একটা বড় ধরনের কর্তৃত্ব তারা দখল করে নিয়েছে। ফলে এই যে নৈরাজ্যটা তৈরি হচ্ছে, সেই নৈরাজ্য তৈরি করার ক্ষেত্রে সরকারের উপদেষ্টারা, সরকারের নানা ধরনের ব্যক্তিরা আপনার দায়ী। এবং এই প্রফেসর ইউনূস বা ডক্টর ইউনূস যাই বলি, তার প্রধান একটা আগ্রহ দেখছি দেশের বাইরে যারা আছে, দ্বৈত নাগরিক যারা আছে, তাদেরকে দেশে এনে দেশের বিভিন্ন দায়িত্ব দেওয়ার। তারা কিন্তু আন্দোলনে ছিল না, এই লোকগুলি যারা আসছে, যারা দায়িত্ব নিচ্ছে, তারা কিন্তু কোনো মুভমেন্টে ছিল না। কিন্তু এইখানে যারা মুভমেন্টে ছিলেন, এখানে যারা ইন্টেলেকচুয়াল মুভমেন্টে ছিলেন, এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া যেত, তাদেরকে কাউকেই দায়িত্ব দেওয়া হয় নাই।
এবং প্রশাসনে এক ধরনের নৈরাজ্য তৈরি করা হয়েছে। এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন 5ই আগস্টে, তাকে সেক্রেটারি বানিয়ে তাকে হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। এবং সেটা কেন? সেটা হচ্ছে একটা রাজনৈতিক দলের সাথে তার অ্যাফিলিয়েশনটা আছে বলে তাকে দেওয়া হচ্ছে। আমি সেটা বিএনপির কথা মিন করছি না, আমি একটা যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন সেই রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, যারা তাদের ছাত্র সংগঠনের নেতা ছিলেন, তারা আজকে ক্ষমতার বিভিন্ন জায়গায় জবরদস্ত ঢুকে পড়েছেন, যে তারাই এক ধরনের নৈরাজ্য তৈরি করছেন। এবং এখন ধরেন শুধুমাত্র একটা কথা ধরি, যে মানে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে। মানবিক করিডোর নিয়ে যেই বার্মার সাথে আমাদের যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, সেইখানে আপনার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এক কথা, এবং আমাদের প্রধান উপদেষ্টা তো বলেন না, প্রধান উপদেষ্টা হয়ে বলেন হচ্ছে তার প্রেস সচিব। আমি জানি না এটা কেন এটা হচ্ছে, প্রধান উপদেষ্টার কি বিকল্প প্রেস সচিব কিনা, তিনি হচ্ছেন হলো অথরিটি নিয়ে হলো বলেন। আবার আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা হাই রিপ্রেজেন্টেটিভ রিগার্ডিং রোহিঙ্গা, তিনি বলছেন আরেক কথা। ফলে এক ধরনের অস্থিরতা, তাদের চিন্তার ক্ষেত্রে অস্থিরতা, তাদের সিদ্ধান্ত গ্রহণ করার অস্থিরতা, সেই অস্থিরতা সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করছে। হ্যাঁ, আমাদের শোনা যাচ্ছে যে আমাদের চট্টগ্রাম বন্দর, লাভজনক বন্দর, সেই বন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হবে। আমরা তীব্র লড়াই করেছিলাম কি বলে খালেদা জিয়া আমলে, এই বন্দর যাতে বিদেশিদের হাতে দিয়ে দেওয়া না হয়। আমরা লড়াই করেছিলাম যাতে আমাদের গ্যাস বিদেশিদের হাতে দিয়ে দেওয়া না হয়। আরেকটা প্রশ্ন, যে আন্দোলনটা হলো জুলাই আগস্টে বা 36 দিনের আন্দোলন, এই আন্দোলনে বাংলাদেশের মেয়েদের অভূতপূর্ব পার্টিসিপেশন ছিল। অতীতে কোনো আন্দোলনে এরকম এই লেভেলের পার্টিসিপেশন ছিল না। বাট 8 আগস্টের পর থেকে তারা নারীদের উপর যেভাবে নিপীড়ন নেমে আসছে, কতটা কমফোর্ট ফিল করছেন সেটা একটা প্রশ্ন। তারপরে এখন নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে যেটা হচ্ছে, এমনকি নবগঠিত পলিটিক্যাল পার্টি তাদেরও যে অবস্থান, যারা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ বলে ধারণা, তা আপনি কি মনে করেন যে নারীদের জন্য আসলে এটা তো খুবই ভয়ঙ্কর একটা তৈরি করা, ভয়ঙ্কর একটা ঘটনা। এই যে জুলাই গণঅভ্যুত্থানে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না, ঢাকা ইউনিভার্সিটি আমরা 90 সালেও দেখেছি অসংখ্য নারী অংশগ্রহণ করেছিল। তো এইবার যেই ঘটনাটা ঘটেছে, এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলির কথা বলেন, এবং ইভেন কি জানি স্কুল কলেজের যে ছাত্রছাত্রীরা নেমে আসছে, তাদের প্রত্যেকের সাথে কিন্তু তাদের মারা আসছে, গৃহবধূরা আসছে। এই যে নারীদের অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু দেখা যায়নি। ক্রমান্বয়ে নারীদের প্রতি এক ধরনের সহিংসতা তৈরি করা হয়েছে, নারীদের প্রতি এক ধরনের আক্রমণ তৈরি করা হয়েছে। এবং সবচেয়ে জঘন্য হয়েছে গত 3 তারিখের ঘটনা। সেই মঞ্চ থেকে নারীদেরকে যেই নোংরা ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে, এবং সেইটা ছাত্রদের সংগঠন বা ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির নেতা সেটাকে ওই মঞ্চে দাঁড়িয়ে এন্ডোর্স করেছেন। এবং সরকারের পক্ষ থেকে সরকার যেই কমিশন গঠন করেছেন, সেই কমিশনের যারা সদস্য, তাদেরকে রক্ষা করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। সরকার পক্ষ থেকে যারা এই ধরনের নোংরা কথা বলেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে এখন যেটা হচ্ছে যে নারীরাই মনে করতেছে যে ইয়েস, আমাদের বিরুদ্ধে যে আক্রমণ হলো, সরকার আমাদের পক্ষে নাই, রাজনৈতিক দলগুলি আমাদের পক্ষে নাই, আমাদের যাদের নিয়ে আমরা লড়াই করেছিলাম তারা আমাদের পক্ষে নাই, সুতরাং আমাদেরকে রাজপথে নামতে হবে। এবং আগামী 16ই মে শুক্রবার দিন তারা বড় ধরনের একটা মানে কী বলে শুনেছি মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ, সেখানে তারা মার্চ ফর রাইটস, মার্চ ফর রেসপেক্ট, মার্চ ফর এই নানা ধরনের নাম দিয়ে হয়তো তারা এটা করবে। ফলে এই যে আমি যে কথাটা বলতে চাই, যে এই যে অস্থিরতা তৈরি হচ্ছে এবং তৈরি করা হচ্ছে, এটা একটা পক্ষ এটাকে করার চেষ্টা করছে, সেইটা থেকে বাঁচতে হলে আমরা ইউনূস সাহেবের কাছে শুনি ছোট সংস্কার, বড় সংস্কার, মাঝারি সংস্কার। 9 মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে, উনি 9 মাস ক্ষমতায় আছেন, একটা সংস্কারও তো হয়নি, নট এ সংস্কার। আমার ভাই বলেছেন যে এটা সংস্কার না, এটা আদালত হচ্ছে মানে শেখ হাসিনা যেটা বাতিল করেছিল সেটাকে রিভাইভ করেছে। কিন্তু প্রফেসর ইউনূসের দিক থেকে একটা সংস্কার এই পর্যন্ত বাংলাদেশে ঘটে নাই। সুতরাং 9 মাসে যে ঘটনাটা উনি ঘটাতে পারলেন না, আর 4-5 মাসে তিনি কিছু করতে পারবেন এই বিশ্বাস আমার নাই। ফলে আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে যারা জনগণের ম্যান্ডেট পাবে, সে যেই দলই হোক, সেই ম্যান্ডেট প্রাপ্ত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে, সেই যুদ্ধ লাগার ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটা অস্থিরতা তৈরি হয়েছে। সেই অস্থিরতা এই তত্ত্বাবধায়ক বা এই অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা
নিরসন করা সম্ভব না। একটা জনগণের ম্যান্ডেটওয়ালা সরকারের পক্ষে এটাই সম্ভব। এই জন্য একটা নির্বাচন। ঠাকুর, ধন্যবাদ। দেখুন, ইলিয়াস আলী আমাদের পূর্ব সীমান্তে, আমাদের সিলেটে যে টিপাইমুখ বাদ বিরোধী যে জনজাগরণ তৈরি করেছিলেন, এটার কারণে ইলিয়াস আলী গুম হলেন। চৌধুরী আলম ঢাকা শহরে আমাদের আন্দোলনের বড় একটি পকেট উনি মেনটেন করতেন, গুম হলেন। আপনি এই যে 687 জনের মতো গুম হলেন, ডক্টর ইউনূসকে একটা বিবৃতি দিতে দেখেছেন যে ইলিয়াস আলী গুম হওয়ার পরে, চৌধুরী আলম গুম হওয়ার পরে চট্টগ্রামের একরাম, কমিশনার একরামকে ক্রস ফায়ারে যে বহুল আলোচিত, এমন কোনো রাজনৈতিক দল নাই যারা এটা নিন্দা করে নাই। ডক্টর ইউনূস বিরোধিতা করেছিলেন কোথাও। আপনি আমাকে বলেন যে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে একেবারে আমাদের পার্টি অফিসের পিয়ন পর্যন্ত জেল কাটছে, ডক্টর ইউনূস জেল কাটেছেন। আমি আমার পার্টির তৃতীয় চতুর্থ সারির একজন কর্মী, আমিও 12 ফিট বাই 12 ফিট, এই যে ডিবির যে পুরাতন গার্ডটা, এইটা 12 ফিট বাই 12 ফিট, উপরে কিন্তু কোনো ফ্যান নাই, বাইরে থেকে একটা ফ্যান চালিয়ে দেওয়া হয়। এটার মধ্যে আমরা 37 জন ছিলাম 3 দিন। তো আপনি এই জায়গাগুলিতে কোনোদিন শুনেছেন যে ডক্টর ইউনূসকে, তার যে শিক্ষা উপদেষ্টা এরা যারা আছে, আজকে মনে হয় যে 12 বছর পরে ঘুম থেকে উঠেছেন, আর 36 বছর পরে বিদেশ থেকে এসে আমাদের মানবাধিকারের কথা বলে। এই লোকগুলির গত 15 বছর আন্দোলনে কি ভূমিকা, কি ভূমিকা, এদেরকে আনছেন কেন এখানে? এবং এরা বাংলাদেশকে, আমি আপনাকে বলি, সমস্ত কার্যক্রমের পেছনে একটা মাত্র লক্ষ্য, ছোট্ট লক্ষ্য, নির্বাচনকে বিলম্বিত করে দেওয়া, নির্বাচনকে দূরে ঠেলে দেওয়া। কেন বিলম্বিত করতে চাইছেন? মানে ক্ষমতায় থাকবার জন্য? আমরা ক্ষমতায় থাকতে চাই, ক্ষমতায় থাকতে চাই। আমি আজ থেকে 6 মাস আগে, অ্যারাউন্ড 18 বেশি, নাকি অন্য কাউকে ক্ষমতায় আসবার সুযোগ করে দেওয়ার জন্য? ক্ষমতায় তাদের ধারণা যে ইলেকশন যত দূরে যাবে, তাইলে বিএনপি নির্বাচনের যে প্রধান প্রতিদ্বন্দ্বী ব্যক্তি, প্রধান প্রতিদ্বন্দ্বী দল, এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান প্রধান নেতৃত্ব, এটা বুঝি দূরে সরে যাবে মানুষের মানুষপট থেকে, তাদের নেতৃত্ব, তাদের একটা পরিস্থিতি তৈরি হবে। আমি আপনাকে বলি যে এনসিপির অলিখিত প্রধান এবং তার প্রতিষ্ঠাতা, এনসিপির প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর ইউনূস। তিনি মনে করছেন এই এনসিপি তার চিলড্রেন পার্টি, ডক্টর ইউনূসের চিলড্রেন পার্টি, এটা বুঝি দিন দিন তরুণ থেকে যুবক হবে। এটা যুবক হচ্ছে না তো, এটা প্রতিদিন বিভিন্ন ঘটনায় জড়িয়ে যাচ্ছে। রূপায়ণ টাওয়ার থেকে বিভিন্ন হাউসে চলে যাচ্ছে, বিভিন্ন কর্পোরেট হাউসে চলে যাচ্ছে, সালাম আদাব কদমবুসি করছে, টাকা ভর্তি টাকা করে নিয়ে আসছে। আমি আজকে আপনার এই জায়গায় একটা কোনো সংস্কার একবার 1 মিনিটে করা যাবে, এই সংস্কারটা আমাদের পেনাল কোডে, আমাদের যে দণ্ডবিধি আছে, দণ্ডবিধিতে আপনি অস্ট্রেলিয়া অথবা চায়নার মতো, আমি দুটো রাষ্ট্রের কথা বললাম পরস্পর বিপরীত, অস্ট্রেলিয়া অথবা চায়নার মতো যে পেনাল কোডে যে ফাইন্যান্সিয়াল ক্রাইমের যে ভাবে সংজ্ঞা দেওয়া আছে, যেভাবে হুবহু ওইখান থেকে বাংলাদেশের পটভূমিতে অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইমের পেনাল কোডে যা আছে, অথবা চাইনিজ পেনাল কোডে যেটা আছে সেইটা আনুন, দুর্নীতি কমে যাবে। ডক্টর ইউনূসকে বলুন, এটা করবে না কোনোদিন। তার আপনার এখানে তো তার এই উপদেষ্টারা মাঝে মধ্যে দেখি আসেন এখানে বিবৃতি দিয়ে কথা বলতে, জিজ্ঞেস করেন যে আপনি চাইনিজ পেনাল কোড যে ফাইন্যান্সিয়াল ক্রাইমটুকু, এইটুকু আপনি এন্ডোর্স করেন, এটা তো পার্লামেন্ট লাগে না, এটা পার্লামেন্ট লাগে না, এক্সিকিউটিভ অর্ডার হবে, পার্লামেন্ট পরে এন্ডোর্স করবে। সিআরপিসি, আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইমের প্রশ্নে বিচারের যে বিধিমালা, এটা সিআরপিসি এই জায়গাটুকু সংশোধন করে দেবেন, আপনার কিছু লাগবে না, আপনি অর্ধেক দুর্নীতি কমে যাবে। আপনি এটা করবে না। আপনি দেখুন নারী নীতি, আমার নারী নীতি আপনি সিডোতে আপনি সই করেন নাই, আপনি তো সিডোতে সই করেছেন, সিডো 1979 আপনি সই করেছেন। তো
নারী নীতির কনভেনশন যেগুলি আছে সবগুলিতে আমরা সই করেছি। আপনি নারীর প্রতি এইরকম অবমাননামূলক, আমার নারী নীতি কোনো বিষয়ে অপছন্দ হতেই পারে, আমি দ্বিমত পোষণ করব, আমি ভিন্ন মত পোষণ করব যে ভাই আমি এই যে নারীদের যৌনকর্মী হিসাবে এই স্বীকৃতিটা না দিয়ে বরঞ্চ আমি অন্যভাবে এটা যাতে মেনটেন করা যায় আমি সেইটা বলবো, যাতে নারীরা প্রস্টিটিউট না হতে হয়। নারীরা তো এমনি শখে কেউ প্রস্টিটিউট হয় না, এদেরকে যাতে পুনর্বাসন করা যায়, এদেরকে যাতে ফাইন্যান্সিয়ালি আরও প্রতিষ্ঠিত করা যায়, তাইলে এটা অনেক কমে যাবে। আমি তো মনে করি নারী অধিকারের প্রশ্নে এইভাবেই যাওয়া যেতে পারে। তো সেইটা না বলে নারীর প্রতি এই পরিমাণ যে নারীর পুত্তলিকা রেখে রাজভাস্কর্যের সামনে জুতা পেটা করবে এবং সেইটা বারবার টেনে খুলে ফেলবে, শাড়ি খুলে ফেলবে, আবার শাড়ি পরাই দেবে, এইটা ডক্টর ইউনুস যদি এটা মিন করেন, তিনি প্রগ্রেসিভ, তিনি এটা হতে দিলেন কেন? আর যদি হয়ে থাকে যারা করেছে ওদেরকে আইনের আওতায় আনেন নাই কেন? এখনো আইনের আওতায় আনেন নাই কেন? তাহলে উনি কোনো সংস্কার বিশ্বাস করেন না। উনি সংস্কার বলার জন্য বলেন, সেটা হচ্ছে আপনাকে আমি তো বললাম ফাইন্যান্সিয়াল ক্রাইম নিয়ে বললাম, নারী অধিকার নিয়ে বললাম, এইগুলা কিন্তু কোনো পার্লামেন্ট লাগে না, এটা আপনি 3 দিনে করা যায়। তো এটা করবেন না, খুঁজেন কোন কোন কাজগুলি, যে কাজগুলি আগামী পার্লামেন্ট ছাড়া করা যায় না, এই কাজগুলি নিয়ে তার বক্তৃতা, এই কাজগুলি নিয়ে বক্তব্য, এবং আপনি দেখবেন এই কাজগুলি নিয়ে আলোচনা করতে বেশি উৎসাহী। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই গভর্নমেন্টটা, আমি জানি না যে আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিব আমাদের যুদ্ধের সময় ছিলেন না, যুদ্ধের নেতৃত্বে ছিলেন না, এবং তিনি ব্যারিস্টার আমিনুল ইসলাম বিভিন্ন টেলিভিশনে বহুবার বলেছেন, আপনি দেখবেন দুঃখ করে, যে আমরা বহুবার তাকে এই যুদ্ধের কাহিনীটা কিভাবে ঘটলো এই ঘটনাগুলো শোনাতে যেয়েছে। উনি বলছেন যে আমার বেডরুমে আয় তোরা, আয়সা বল। তো দেখা গেল ডিনারের পরে বেডরুমে উনি শুয়ে বলছেন, আমিনুল ইসলামরা চতুর্দিকে ঘেরাও করে বসছেন, কথা বলতে শুরু করেছেন, 15-20 মিনিট পরে শেখ মুজিব নাক ডেকে ঘুমাচ্ছেন, মানে উনি শুনতে চান না। আপনি জুলাই স্পিরিট, যে জুলাই আগস্টের, আমি আপনার মনে হয় এখানে মনে আছে 31 তারিখে, 31শে জুলাই আপনার এখানে করে গেছিলাম, এইখানে শো করে গেছিলাম, এবং আমি বলছিলাম যে জল্লাদ বাহিনীর প্রধান, পরে আমার জল্লাদ বাহিনীর প্রধান শব্দটি এডিট করে ফেলে দিতে বাধ্য হয়েছিলেন যে পরিস্থিতিটা কি হয়, বাট বাকি পুরোটা রেখেছিলেন যে আবু সাঈদের পরিবার এতই দুর্ভাগা যে তার হত্যাকারীদের সাথে তার পরিবার আলিঙ্গন করতে হয়েছিল, এই কথাটা আমি বলেছিলাম, ওটা পুরোটাই ছিল 31শে জুলাই। তো সেই কারণে আমি আপনি বলি, আবু সাঈদ সম্বন্ধে ডক্টর ইউনুস এবং তার যে একজন ছাড়া, শুধুমাত্র এই কি নাম যে আসিফ নজরুল ছাড়া আর তো কেউ কোনো বক্তব্য রাখতে শুনি নেই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে ডক্টর ইউনুসের একমাত্র লক্ষ্য হচ্ছে যে বিএনপিকে নির্বাচনকে দূরে ঠেলে দেওয়া এবং বিএনপিকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কত দূরে ঠেলে দেওয়া যায়, এইটা হলো তার লক্ষ্য। আমি আপনাকে বলি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ফিনিক্স পাখি। 1986 সালে মে মাসে যে নির্বাচনটি হয়, তার কয়েকদিন আগে শেখ হাসিনা, মনে করে দেখুন, মার্চ মাসে উনি চট্টগ্রামের লালদিঘির ময়দানে তিনি বলে আসছিলেন যে যারা নির্বাচনে যাবে এরা জাতীয় বেঈমান। আমরা একই সাথে, এর 3 দিন পরে আমরা একই সাথে আমরা মিছিল করছিলাম, হরতালে। আমরা দেখি ছাত্রলীগের ভাইরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন। পরে শুনলাম যে আগের রাত্রে শেখ হাসিনার সাথে সমঝোতা হচ্ছে, তিনি নির্বাচনে যাবেন, 7ই মের যে নির্বাচনটা হলো। তো এই জন্য আমি আপনি বলি যে আমাদেরকে অনেক টিটকারি শুনতে হচ্ছে মধুর ক্যান্টিনে, যে বেগম খালেদা জিয়া 69-এর আমিনা বেগম হবে। মানে 69 সালে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আমিনা বেগম সে আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, আর তাদের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী দলের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তো আমরা এই কথা শুনেছি, কিন্তু এই বেগম খালেদা জিয়া আপনি দেখুন যে 88 সালের 24শে মার্চ
যখন শেখ হাসিনার জনসভায় গুলি হয়েছে চট্টগ্রামে, এবং পরের দিন নাগরিক শোকসভা হয়েছিল ইয়ার থেকে, শহীদ মিনার থেকে। আপনি আব্দুর রাজ্জাক তখনও আছেন, তুফাইল আহমেদেরা গলা ফাটিয়ে বলছিলেন যে আমাদের নেত্রী আসছেন আজকে, তার নেতৃত্বে, মৃত্যুঞ্জয়ী নেত্রীর নেতৃত্বে আমাদের নাগরিক শোক মিছিল হবে। ডক্টর কামালও ছিলেন সেখানে, এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 3 জোটের সেই দিন মিছিল হয়েছিল, এই যে শহীদ মিনার থেকে বাইতুল মোকাররম পর্যন্ত। এবং বেগম খালেদা জিয়া প্রথম আসছিলেন রাজনীতিতে বিএনপির দলীয় ঐক্যের প্রতীক হিসাবে, এবং 88 সালের 25শে জানুয়ারি তিনি সেই দিন বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ফিনিক্স পাখি। আপনি দেখবেন গত 6ই মে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন যে তিনি বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন করে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছে। ধন্যবাদ। এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে এবং সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনাদের ক্ষোভের জায়গাগুলো বোঝা যাচ্ছে, কিন্তু সরকার তো জাতীয় ঐক্যেরও একটা, কারণ বিভাজিত রাজনীতির দেশ, দীর্ঘকাল ধরে বাংলাদেশে জাতীয় ঐক্যের চেষ্টাও করছে সরকার জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে। তো আপনারা কি দেখছেন, সেই ঐকমত্য কমিশন কি সেই ঐক্যের জায়গায় নিয়ে যেতে পারছেন আপনাদেরকে বা জাতিকে? সম্ভবত জাতীয় ঐক্যের যেই প্রশ্নটা সরকার করার চেষ্টা করছেন, এবং সেখান থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার চেষ্টা করবেন বলে শুনি। আমরা তো আগামী জুলাইতে সেটা তারা করতে চান। হ্যাঁ, কিন্তু আমরা যেটা বলি যে জুলাই ঘোষণাপত্র বলে তো কোনো কিছু জুলাই মাসে ছিল না, 2024 সালের জুলাইয়ে তো সেটা ছিল না। এখন আপনি অনেকগুলি বক্তব্য জুড়ে দিয়ে, যেটা সেই সময়ের আন্দোলনে কোনো প্রাসঙ্গিকতা ছিল না এমন কিছু আপনি জুড়ে দিয়ে আপনার যেই পছন্দের দল, নতুন যে দল এনসিপিকে সুযোগ করে দেওয়ার জন্য আজকে আপনি জুলাই ঘোষণাপত্র নাম দিয়ে যদি কিছু একটা করেন, তাহলে সেটা ডেফিনেটলি বাংলাদেশের যারা এতদিন ধরে রাজনীতি করছে, যারা শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, 2014 সালের নির্বাচনের বিরুদ্ধে, 2018 সালের নির্বাচনের বিরুদ্ধে, 2024 সালের নির্বাচনের বিরুদ্ধে, তারা তো আর এটা মেনে নেবে না। আজকে খুবই ক্যাটাগরিক্যালি এবং খুবই উদ্দেশ্যমূলকভাবে প্রচলিত যে রাজনৈতিক দলগুলি আছে, যারা দেশের মধ্যে রাজনৈতিকভাবে শেখ হাসিনার বিরোধিতা করে আন্দোলনে একটা জমিন তৈরি করেছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমার দল না, তাও আমি একটু বলি, যেই কথাটা বারবার বলা হচ্ছে, দেখলাম একজন নেতা বলছে যে যাদের নেত্রীর বাড়ির সামনে একটা ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, তারা আজকে বড় বড় কথা বলছে। তো যারাই কথাগুলি বলছে তারা ছিল শেখ হাসিনার আঁচলতলে। কীভাবে বলি, যে এরা ছাত্রলীগ করত, এদের প্রত্যেকেরই ছাত্রলীগের এবং শেখ মুজিবের ছবিওয়ালা গেঞ্জি আছে, শেখ মুজিবের ছবি পরা গেঞ্জিওয়ালা ছবি আছে, শেখ হাসিনার সাথে দহরম মহরম করার ছবি আছে, শেখ হাসিনাকে নিয়ে গুণগান করার ছবি আছে। তারপর হচ্ছে আপনার এরা পয়সা দিয়ে, এই শিবিরের নেতারা পয়সা দিয়ে হলো ছাত্রলীগের কমিটির পদ কিনেছে। হ্যাঁ, শিবিরের জেনারেল সেক্রেটারি কুইস ঢাকা ইউনিভার্সিটির বাইরে কী বলে সমাজ কল্যাণ ডিপার্টমেন্টের বা অনুষদের সহকারী সাধারণ সম্পাদক ছিল। তো এরা যারা এখন বলে এরা হেলমেট বাহিনী হিসাবে কাজ করেছিল, এবং হেলমেট পরে এই শিবিরের কর্মীরা হেলমেট পরে আপনার সাধারণ ছাত্রছাত্রীর উপর আক্রমণ করেছিল। এরা এখন বলছে যে আমরাই সব কিছু করেছি। 36 দিনের মধ্যে আমি যদি বলি 19শে জুলাই থেকে 1 আগস্ট আপনারা কোথায় ছিলেন? এই যে নেতারা নাহিদ থেকে শুরু করে, সাজিদ থেকে শুরু করে, যাদের ছবি আছে ডিবির হারুনের সাথে, ডিবি অফিসে তারা প্রেস কনফারেন্স করতেছে, আপনারা কোথায় ছিলেন 1 তারিখ পর্যন্ত? সুতরাং আপনারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এইটা হচ্ছে অতি কথন, অতি মূল্যায়ন। রাজনৈতিক নেতা কর্মীরাই কিন্তু এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। এখন রাজনৈতিক দলের যেটা হয় যে এই আন্দোলনটা প্রত্যেকের যার যার অবস্থান থেকে করেছে, এটা কোনো জোট করে নাই। 90-এর গণ অভ্যুত্থান যেমন জোটের মাধ্যমে হয়েছে, একটা রাজনৈতিক মানে লক্ষ্য থেকে হয়েছিল। এই আন্দোলনটা তো কোনো রাজনৈতিক লক্ষ্য থেকে হয় না যে এরা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে এই কার্যকর করবে। ফলে আজকে ঐক্যমত্য তৈরি করার যে কথাটা বলা হচ্ছে, আমি খুশি যে ঐক্যমত্য যে তৈরি হবে, কিন্তু যেই সকল বিষয়ে সংবিধান, রাজনৈতিক নেতৃবৃন্দরা যাদেরকে আজকে বলা হচ্ছে যে তারা কিছু করতে পারে নাই, তারা তো বলছে যে আপনি সংবিধান পরিবর্তন ছাড়া
আর যাই সংস্কার আপনি করতে চান করেন। তারা তো বারবার প্রফেসর ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে তারা অফিসে গিয়ে দেখা করছে, কথা বলছে, এবং তারা বলছে যেই সংস্কারের সংবিধান পরিবর্তন করার প্রশ্ন নাই সেই সংস্কারগুলি আপনি করেন, কিন্তু সেই সংস্কারগুলি করছেন না, সেই সংস্কারের জায়গায় তো তিনি যাচ্ছেন না। ফলে ওনার সংস্কার নিয়ে যেই ভাবনা, সেই ভাবনা নিয়েই কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। আজকে প্রফেসর ইউনূস সাহেব যদি ধরেন নারী ইস্যুতে যেই মৌন অবস্থান গ্রহণ করেছেন, সে তো বাংলাদেশের 51% নারী, উনি তো বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন। এটাতে 51% নারী মাত্র 4% সম্পদের মালিক। জনসংখ্যার 51%, জনসংখ্যার আমাদের 51% যে নারী, তারা মাত্র 4% সম্পদের অধিকারী। এটা তো বড় বৈষম্য না? তো এই বৈষম্যতে অ্যাড্রেস করতে হবে। আজকে নারী সংস্কার যেই কমিটি, তাদের যেই প্রতিবেদনে এই কথাগুলি বলার কারণেই তো হচ্ছে ওই যৌনকর্মীদের স্বীকৃতি দিতে হবে, ওইটা তারা জনগণের মধ্যে ইমোশন তৈরি করার জন্য আনছে। কিন্তু তাদের যে 12টা পয়েন্ট তারা তুলছে, তার মধ্যে তো প্রথম পয়েন্টে হচ্ছে উত্তরাধিকারের পয়েন্ট। এই প্রশ্নগুলি যখন আসবে, সিভিল মানে আপনার একই ধরনের পারিবারিক আইনের যে প্রশ্নগুলি আসবে, আপনার আইয়ুব খানের আমলে 62 সালে হলো এই ধরনের আইন তৈরি হয়েছিল, এরপরে তো এই ধরনের কোনো আইন সংস্কার করার সাহস কেউই পায় নাই। আজকে যখন নারী সংস্কার কমিটি এই কথাটা বলছে, ইয়েস, তর্ক থাকতে পারে। যতগুলি কমিটি, সংস্কার কমিটি তাদের প্রতিবেদন নিয়েছে, প্রতিটা নিয়েই তো বিতর্ক আছে, কোনটা নিয়ে বিতর্ক নাই? প্রতিটা নিয়ে বিতর্ক আছে। আজকে সেই বিতর্ক আপনি করেন, কিন্তু আপনি নারীকে সবচেয়ে খারাপ গালিটা আপনি দিবেন, মঞ্চে দাঁড়িয়ে দিবেন। এবং সেই কাজ নিয়ে আমরা লড়াইয়ের সময় আমাদের সঙ্গে 2-1 উপদেষ্টা ছিল, তাদেরকে আমরা বলেছি যে আপনারা কি করে সহ্য করছেন এই কথাগুলি? আপনারা তো নারী অধিকারের প্রশ্নে হলো সোচ্চার ছিলেন, মানবাধিকারের প্রশ্নে আপনারা সোচ্চার ছিলেন, আজকে তো আপনারা সেই কথাগুলি বলছেন না। ফলে আপনারা যেই ঐক্যমত্য কমিশন তৈরি করেছেন, এবং সেই কমিশনের যেই হয়তো আপনারা সর্বজন গ্রাহ্য যে সর্বজন গ্রহণযোগ্য যেই বিষয়গুলি নিয়ে একটা মানে ঐক্যমত্য ঘোষণা করবেন, সেই প্রশ্নগুলি নিয়ে তো মানুষের মনে এক ধরনের দ্বিধা তৈরি হচ্ছে। সেই দ্বিধাগুলি কিভাবে আপনারা সংশোধন করবেন? জি মিস্টার ঠাকুর। জি দেখুন, উনি বলেছেন যে আপনি দেখুন আবরার ফাহাদ হত্যা নিয়ে তারা কথা বলে। আবরার ফাহাদের আসামিদের আইনজীবীটার নাম কি? শিশির মনিরটা কে? ছাত্র শিবির করা ছেলে। তাহলে আবরার ফাহাদের হত্যাকারীর সাথে শিশির মনিরের সম্পর্ক কি? শিশির মনিরের সম্পর্ক ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা শিবির যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল, যারা হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনীতে ছিল। বলে যে বিএনপি বাড়ির সামনে, বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে ট্রাক সরাতে পারে নাই 24 ঘন্টা। তো আমার পার্টি অফিস অন্তত 10 বার তালা মেরেছে পুলিশ, আমি 10 বার খুলেছি, 10 বার তালা ভেঙে পার্টি অফিসে ঢুকেছে। আমার পার্টির মহাসচিব থেকে আমার পার্টি অফিসের পিয়ন পর্যন্ত 250 জন একবার অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো তুমি তো তোমার যারা মুনিব, জামায়াতে ইসলামীর মগবাজারের 250 গ্রামের তালা তো 15 বছরে খোলো নাই, খুলতে চেষ্টা করে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে যে আপনি দেখুন, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, ভোলা জেলার সভাপতি নুরে আলম 2022 সালের 1 আগস্ট নুরে আলমকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। নুরে আলম ওইখানে জেলা যুবদলের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম, আপনি দেখান এইরকম। নারায়ণগঞ্জের শাওন প্রধান গুলি করে মারা হয়। আপনি এইখানে দেখান তো একটা উপদেষ্টা যারা এই হত্যাকাণ্ডগুলি ছবি সহতে এসছে যে উমুক পুলিশ এইভাবে খুন করেছে, যার গায়ে ডিবির পোশাক আছে, তার হাতে সশস্ত্র, সে সশস্ত্র হওয়ার কথাই না, তার হাতে অস্ত্র গেল কীভাবে? আজ পর্যন্ত এদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। আমার 1.5 লক্ষ মামলায় 60 লক্ষ আসামি, ওই আসামিগুলো থাকে কিভাবে? এখনও আমাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে হয় কেন?
আমাদের অনেকে হাজিরা দেয় না, পুলিশ ধরে নিয়ে যাক, দেয় না, এটা অন্য কথা। কিন্তু মামলাগুলি থাকছে কেন? আপনি তো আপনার মামলা তো 8 তারিখের আগেই আপনি উঠিয়ে ফেললেন। আপনি উঠিয়ে ফেললেন যে শ্রম ট্রাইব্যুনাল থেকে, শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে আসামি প্রেজেন্ট নাই, আসামি প্রেজেন্ট নাই, সেই মামলা খারিজ করে তিনি মামলা রায়, নিম্ন আদালতের রায় বাতিল করে তিনি দিয়ে দিলেন, মামলা আসামি উপস্থিত নাই। এবং সেই জজ সাহেবকে নিয়ে যুগ্ম সম্পাদক বানাইছেন, যুগ্ম সচিব বানাইছেন আইন মন্ত্রণালয়ে। সেই জজ সাহেবকে, শ্রম আপিল ট্রাইব্যুনালের জজ আব্দুল আউয়ালকে আপনি যুগ্ম সচিব বানাইছেন আইন মন্ত্রণালয়ে। তো আপনি তো করছেন, আপনি গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা আপনি মাফ করে দিয়েছেন। আপনি গ্রামীণ ফোনকে নতুন করে বিএসপি লাইসেন্স দিয়েছেন, অন্য কাউকে দিলেন না। আপনি একটার পর একটা সুবিধা সব 29 সাল পর্যন্ত আপনি করে নিচ্ছেন। তো আপনি অন্য কারো তো বিষয় দেখছেন না। তো আপনি এত বড় মাপের লোক, আন্তর্জাতিক মাপের লোক, আপনি আপনার আপন ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলেকে আপনি ডেপুটি প্রেস সেক্রেটারি বানাইছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি আপনি সচিবালয়ে শুনিয়ে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যা আছে সমস্ত মন্ত্রণালয়ে ফোন করে বেড়ায়, সমস্ত মন্ত্রণালয় ধাপিয়ে বেড়ায়, সমস্ত মন্ত্রণালয় তদবির করে বেড়ায় অপূর্ব জাহাঙ্গীর। তার ভয়ে তটস্থ সচিবরা, অপূর্ব জাহাঙ্গীরের ভয়ে তটস্থ সচিবরা, প্রধান উপদেষ্টার আপন ভাতিজা ডেপুটি প্রেস সেক্রেটারি ফোন করেছে, 50 লাখ টাকার ইভেন্ট 1 কোটি টাকায় দেয়। 50 লাখ টাকার ইভেন্ট, অর্থ মন্ত্রণালয় একটা 50 লাখ টাকার ইভেন্ট 1 কোটি টাকায় দিয়েছে অপূর্ব জাহাঙ্গীরের কথাই। আপনি কি নিশ্চিত? এটা আমি নিশ্চিত। প্রমাণ আছে? প্রমাণ আমি এখন দিতে বলছি না, কিন্তু আছে আপনি মনে করেন? প্রমাণ আছে, আমি আপনাকে বললাম। তো এই হচ্ছে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত জীবন। তো আমি আপনাকে বলি যে মুখ খুলতে তো বাধ্য হচ্ছি আমরা। তো এই যে প্রধান উপদেষ্টা, উনি তো বাংলাদেশে একটা রাম রাজত্ব তৈরি করছেন, যে শেখ হাসিনা, আমি আপনাকে বলি, তারেক রহমান আমাদেরকে বলেছেন যে কেউ এই উদাহরণটা দিবেন না যে শেখ হাসিনা 5ই আগস্টের আগে এইটা করত। আমরা এর অর্ধেক করতে পারি, এই উদাহরণটা দিবেন না। শেখ হাসিনার কোনো কার্যক্রমই এক্সাম্পল হিসাবে ব্যবহার হবে না, এটা ভুলে যান। ওই পর্ব আমরা একটি বাংলাদেশকে আমরা নতুন একটা রাজনৈতিক আবহ আমরা সৃষ্টি করতে চাই। শেখ হাসিনা যে দুর্নীতি করেছে এটা করা যায়, এটা যায় না, করা যায় না। 1 নম্বর চেয়ারে বসে থেকে এই কাজগুলি করা যায় না। এটা হচ্ছে আমাদের স্পিরিট, তারেক রহমানের স্পিরিট। শেখ হাসিনাকে কখনো উদাহরণ হিসাবে টানা যাবে না। তো আমি আপনি বলছি উনি অতখানি করেছেন, আমরা তো অতখানি করছেন, একটু কম করছি। আমরা অতখানি করছি, একটু কম করি, এটাও না। তো আমি এই জন্য বলছি যে আমি মনে হয় যে বাংলাদেশে আমরা বলছি যে আমরা ডক্টর ইউনূসকে আমরা এই সম্মতি দিয়েছি, তিনি ক্ষমতায় আসার সম্মতি দিয়েছে, আমরা প্রস্তাব করিনি, আমরা সম্মতি দিয়েছি। কিন্তু আপনি একজন নোবেল বিজয়ী হিসাবে আপনি এতটুকুন যাবেন, শেখ হাসিনার পথ ধরে হাঁটবেন, আপনি এরশাদের পথ ধরে হাঁটবেন। আপনি দেখুন এরশাদের সময় একটা কপ ছিল, মনে আছে আপনার? 77 দলের কপ মনে আছে? আসম আব্দুর রবের নেতৃত্বে 120টি রাজনৈতিক দল উৎপাদিত হয়েছিল তখন। এবং আজকে গত এই 9 মাসে 127টি রাজনৈতিক দল উৎপাদিত হয়েছে, নতুন 127টি রাজনৈতিক দল হয়েছে, এবং 26টি দল শুধু তাদের আত্মপ্রকাশের অনুষ্ঠান করেছে, যেটা পত্রিকায় আসছে। তো এটা কেন করা হচ্ছে জানেন? আমি আপনাকে বলি কেন করা হচ্ছে। এরশাদের ঠিক সেই ফর্মুলা, বলবে কোথাকার কোন বিএনপি, কোথাকার কোন কমিউনিস্ট পার্টি, এরা কি নির্বাচন চায়, ওতে কিছু আসে যায় না। আমাদের 120টি রাজনৈতিক দল, ওই নেত্রকোনা থেকে, ওই সিলেট থেকে, ওই রাজশাহী থেকে, ওই দিনাজপুর থেকে, ওই খুলনা থেকে, এরা বলছে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুন। ওরা বলছে ডক্টর ইউনূস জীবন ক্ষমতায় থাকুন। আপনারা চাইলে কি হবে? আমাদের 120টি রাজনৈতিক দল আছে, আমাদের ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চাই। ওতে হবে না, কিছু হবে না। ওতে কমিউনিস্ট পার্টির
শাহ আলম সাহেব কমিউনিস্ট পার্টির প্রিন্স কি চায়, ওতে কিছু আসে দেয় না তো। বিএনপির মহাসচিব কি চায় আসে দেয় না। তো এই জন্য আমি বলছি যে ডক্টর ইউনূস কখনো শেখ হাসিনার পথ ধরে হাঁটছেন, আত্মীয় স্বজনকে সেট করছেন। আমি আরও 10টা আত্মীয় স্বজনের নাম বলতে পারি, বিভিন্ন সরকার বিভিন্ন জায়গায় আছে ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূসের অন্তত 10 জন স্বজন আছে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে বিভিন্ন জায়গায়, এদের নাম বলতে পারি। কখনো এরশাদের পথ ধরে এরশাদের রাজনৈতিক ছকে হাঁটছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আমি বলছি ডক্টর ইউনূস, প্লিজ আপনি দয়া করুন এই জাতির প্রতি, বাংলাদেশের রাজনীতির প্রতি আপনি দয়া করুন, আপনি নিজেকে সংবরণ করুন, এই সব পথে হাঁটবেন না। মিস্টার কাফি, ক্লোজিং রিমার্কস। 90-এর গণঅভ্যুত্থানের পরে আমরা তো 90-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, লড়াই করেছি, এরশাদের বিরুদ্ধে তীব্র লড়াই করেছি। 27 সালে একবার তাকে পরাজিত করার সুযোগ এসেছিল, সেটা পারি নাই। 90 সালে চূড়ান্তভাবে আমরা পরাজিত করেছি। কিন্তু 90 সালে এরশাদকে পরাজিত করার পর আমরা কিন্তু যার যার মতো আবার ক্লাসরুমে ফিরে গেছি, যার যার মতো আবার আমরা যা ছিলাম তাই ছিলাম। আমাদের কারো কিন্তু গাড়ি হয়নি, আমাদের কারো কিন্তু ভালো অ্যাপার্টমেন্ট হয় নাই। কেন হয় নাই? যে আমরা সেটা চাইনি, আমাদের লক্ষ্যই ছিল যে স্বৈরাচারকে পতন ঘটানো। কিন্তু দেখেন, এই ছেলেরা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র পাশ করেছে, প্রত্যেকেরই দামি দামি গাড়ি আছে। আমি নাম বলতে পারবো না, আমি ভাই গাড়ির নামও জানি না, যেহেতু আমি গাড়ি চালাই না। কিন্তু প্রত্যেকের গাড়ি আছে। যখনই কোনো একটা ঘটনা ঘটে তার নিজের গাড়িতে, ধরেন এই যে কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ, তার গাড়িকে আক্রমণ করা হলো, তার আগে সার্জিসকে আক্রমণ করা হলো, তার আগে উমুককে আক্রমণ করা হলো। তার মানে কি, এদের প্রত্যেকেরই গাড়ি আছে। এবং একজন তো কি বলে, যারা সচিবালয়ে তাদের এপিএস ছিলেন, পিএ ছিলেন, বা মানে প্রোটোকল অফিসার ছিলেন, তাদের তো দুর্নীতির কথা আমরা এখন জানছি। শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক ছিল, এরা তো 9 মাসে 400 কোটি টাকা দুর্নীতি করে ফেলছে। এবং একজনকে তো বিশাল পরেশগার, দরবেশের মতো ছবি, বাচ্চা মানুষ কিন্তু দরবেশের মতো ছবি, তাকে হলো এনসিপি থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। ফলে তারা একটা নতুন বন্দোবস্ত, এই একটা টার্ম আমি নতুন শিখেছিলাম এই আন্দোলনের শুরুতে, নতুন বন্দোবস্ত। সেই নতুন বন্দোবস্ত করতে এসে তারা তো পুরনো বন্দোবস্তের মধ্যে আছে। ভাই বলছেন যে এরা মানে কর্পোরেট হাউসগুলির কাছে, দুর্নীতিবাজ কর্পোরেট হাউসগুলি যেগুলির বিরুদ্ধে আমরা বছরের পর বছর ধরে লড়াই করছি, সেইগুলির কাছে গিয়ে তারা ধর্ণা দিচ্ছে। তারা হাজার হাজার কোটি টাকা নাকি তারা তাদের কাছ থেকে হলো চাঁদা পাচ্ছে দল গড়ার জন্য। এবং সেই দলের যে জনপ্রিয়তা বা সেই দলের যে নাম, আমরা গ্রামাঞ্চলে ঘুরে বেড়াই, আমাদের কনস্টিটিউয়েন্সি আছে, সেখানে আমরা ঘুরি, কোনো অস্তিত্বই নেই এইসব দলগুলির। এবং এরা এক ধরনের ষড়যন্ত্রমূলক অবস্থার মধ্যে আছে। নির্বাচনের মধ্য দিয়ে তাদের নির্বাচিত হয়ে আসার কোনো সুযোগই নেই। কিন্তু যেই দলটা পিছন থেকে খেলছে, সেই দলটাকে উন্মোচন করা প্রয়োজন। আপনি জামাত ইসলাম, তারা নির্বাচন সম্পর্কে এক এক সময় এক এক কথা বলে। তাদের যে আমির, যিনি একসময় জাসদ করতেন বলে আমরা শুনেছি, সেই আমির সাহেব সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। একবার বলেন ডিসেম্বরে হোক, একবার বলে হলো জুনে হোক, আবার 3-4 দিন আগে দেখলাম বললো সবচেয়ে ভালো সময় হচ্ছিল ফেব্রুয়ারি। এবং তাদের অন্য নেতারা বলেন যে স্থানীয় সরকারের আগে জাতীয় সংসদ নির্বাচন করা যাবে না, স্থানীয় সরকার করতে হবে। তো এই যে প্রক্রিয়াটা, কিন্তু দেখেন, এটা আমরা ঢাকা শহরে ঘুরি, সারা দেশে ঘুরি, আমরা দেখি এই যে ঢাকা 14-তে যান, মিরপুর 10 নম্বর এলাকা, যেটা ওদের আমিরের নির্বাচনী এলাকা, লক্ষ লক্ষ পোস্টার ছাপা হয়েছিল, তাকে সংসদে দেখতে চাই। আমার কনস্টিটিউয়েন্সি কুমিল্লা 5, সেখানে শিবিরের সাবেক সভাপতি নির্বাচন করছে, ইমিডিয়েট পাস সভাপতি, সেও লক্ষ লক্ষ পোস্টার ছাপিয়েছে। আমি যেই তেজগাঁয় থাকি, এই এলাকায় দেখবেন যে বের হলে দেখবেন যে মিলন নামে একজনের পোস্টার, সেও ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিল, তারও হলো হাজার হাজার লাখ লাখ পোস্টার হলো এই ঢাকা 12 আসনের মধ্যে হলো ছড়িয়ে আছে। তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মুখে বলছে যে নির্বাচন হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না, এই হইতে হবে, সেই হইতে হবে, এর ফাঁসি হইতে হবে, এর বিচার হইতে হবে, তারপরে নির্বাচন হবে। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার মধ্য দিয়েই কিন্তু সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে। আমি প্রফেসর ইউনূস সাহেবের কাছে স্পষ্ট একটা কথা বলতে চাই যে স্যার, আপনি ক্ষমতায়, আপনাকে বসানো হয়েছে, আমরা ম্যান্ডেট দিয়েছি, আমরা আপনাকে সম্মতি দিয়েছিলাম, কেন? একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য, আপনার ক্ষমতায় থাকার জন্য না। ফলে আপনার কাজ, প্রধান যে কাজ,
একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, ধর্মের ব্যবহার ছাড়া, ধন্যবাদ। কি বলে আপনার প্রশাসনের ব্যবহার ছাড়া একটা নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, অস্থিতিশীলতা তৈরি হয়েছে, সেটা থেকে আমরা মুক্তি পেতে পারবো। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল্লাহ কাফি রতন এবং মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সম্পূর্ণের জন্য। দর্শক, আমি প্রশ্ন করবার সময়ই বলেছি যে প্রশ্নটা আমার নিজেরও ভালো লাগছে না করতে, এবং আলোচনা যা হলো সেগুলো শুনতে আসলে আমাদের কারোরই ভালো লাগবার কথা না, কারণ এটা হওয়া উচিত ছিল না। এত রক্তদান, এত আত্মদানের পরে, এত ত্যাগের পরে যা কিছু হচ্ছে, এবং যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ অগাস্টে যাত্রা শুরু করেছিল, সেখান থেকে বাংলাদেশ যোজন যোজন দূরে। পরিত্রাণের উপায় অনেক কথা হয়তো বলা যাবে, অনেক চেষ্টা হচ্ছে, কিন্তু একটাই উপায় আসলে, সেটা হচ্ছে ওনাদের কথায় একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন। বাংলাদেশের সামনে আপাতত এর কোনো বিকল্প নেই। সেটা আমরা রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলি, অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বলি, আর সামাজিক স্থিতিশীলতার কথা বলি, এবং বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রেও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের নিরাপত্তা, সার্বিক বিবেচনায় এর কোনো বিকল্প নেই। আমরা আশা করব যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়ে আসলে তাদের প্রধান মনোযোগটাকে দেবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।